হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে বদিনের সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বোদার সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে সার্বভৌমিকতার ধারণাটি আধুনিক রাষ্ট্রতত্ত্বের অন্যতম ভিত্তি। যদিও প্রাচীনকাল থেকে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে চিন্তাভাবনা হয়েছে, তবু আধুনিক অর্থে সার্বভৌমিকতার ধারণার প্রথম স্পষ্ট রূপ দিয়েছেন ষোড়শ শতাব্দীর ফরাসি দার্শনিক ও আইনজ্ঞ জাবোদা। অর্থাৎ এই ভূমিকার মধ্যেই কিন্তু এমন ভূমিকাটাকে এমন আকর্ষণীয় করে লিখতে হবে যাতে যিনি পরীক্ষক খাতা দেখবেন এক্সামিনার, তার যাতে কিন্তু ভালো লেগে যায় ভূমিকাটা দেখেই। ঠিক আছে। ইউরোপীয় রেনেসাঁস প্রভাবিত এই চিন্তাবিদ ধর্মযুদ্ধ ও গৃহযুদ্ধের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রকে শক্তিশালী ও কেন্দ্রীভূত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তার বিখ্যাত গ্রন্থ স্টেট গ্রন্থে তিনি সার্বভৌমিকতার তত্ত্বের ব্যাখ্যা প্রদান করেন এবং এই তত্ত্ব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের এক মূল ভিত্তি হিসাবে স্বীকৃত হয়। তারপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, পরের পয়েন্ট ঐতিহাসিক প্রেক্ষাপট। এখানে কি বলা হচ্ছে দেখো, ষোড়শ শতাব্দীতে ফ্রান্সে ধর্মীয় সংঘাত, গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করে। চার্চ ও অভিজাত শ্রেণীর প্রতিযোগিতা রাষ্ট্রীয় জীবনে ভয়ঙ্কর বিশৃঙ্খলার সৃষ্টি করে। এই সময় পলিটিক্স নামে একটি ক্যাথলিক গোষ্ঠী রাষ্ট্রকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। বোদা ছিলেন এই গোষ্ঠীর অন্যতম প্রবক্তা। তার দৃষ্টিতে রাষ্ট্রকে সুসংগত রাখার একমাত্র উপায় ছিল রাষ্ট্রপ্রধানের হাতে চূড়ান্ত ও একক ক্ষমতা ন্যস্ত করা। এইভাবে তিনি সার্বভৌমিকতা তত্ত্বের অবতারণা করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, বোদার সার্বভৌমিকতার তত্ত্ব। বোদিন সার্বভৌমিকতাকে সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সার্বভৌমিকতা হলো নাগরিক এবং প্রজার ওপর রাষ্ট্রের চরম ক্ষমতা, যা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তার তত্ত্বে কিছু মূল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অর্থাৎ বোদার সার্বভৌমিকতার তত্ত্বের কিছু মূল বৈশিষ্ট্য আছে, সেগুলো এবারে আলোচনা করা হচ্ছে। প্রথমত হচ্ছে সার্বভৌম ক্ষমতা শাশ্বত। কোনো সরকারের পরিবর্তন হলেও সার্বভৌমিকতার অস্তিত্ব লোপ পায় না, অর্থাৎ সার্বভৌমিকতা রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে চিরস্থায়ীভাবে যুক্ত। তারপর দ্বিতীয়ত, সার্বভৌম ক্ষমতা প্রত্যাবৃত্ত নয় মানে কি, সেটা বলছি, আগে দেখে নাও। জনগণ বা অন্য কোনো সংস্থা থেকে শর্ত সাপেক্ষে প্রদত্ত ক্ষমতা সার্বভৌমিকতা হতে পারে না, এটি নিজের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ প্রত্যাবৃত্ত নয় মানে কেউ সার্বভৌমিকতাকে দেয়নি, ঠিক আছে, কেউ কারোর থেকে ধার করা বা কিছু এরকম কিন্তু সার্বভৌমিকতা নয়। তৃতীয়ত, সার্বভৌমিকতার চরম, এর ওপর কোনো আইন বা প্রাতিষ্ঠানিক শক্তি থাকতে পারে না। বোদার উদ্দেশ্য ছিল চার্চ ও সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে জাতীয় রাষ্ট্রকে মুক্ত রাখা। তারপর হচ্ছে চতুর্থ, দেখো, সার্বভৌম আইনের ঊর্ধ্বে। তিনি নিজে যে আইন প্রণয়ন করবে বা তার পূর্বসূরীরা যে আইন প্রণয়ন করেছেন তা মানতে তিনি বাধ্য নয়। বলছে তিনি নিজে যে আইন প্রণয়ন করবেন বা তার পূর্বসূরীরা যে আইন প্রণয়ন করেছেন তার তিনি মানতে বাধ্য নয়। যেমন বোদা বলেছেন, আইন প্রণয়ন দ্বারা প্রথা পরিবর্তন হতে পারে, কিন্তু প্রথার দ্বারা আইন প্রণয়ন সম্ভব নয়। তারপর পঞ্চমত, সার্বভৌমিকতায় আইন প্রণয়তা। আইন তৈরির একমাত্র ক্ষমতা তার হাতে, তিনি ইচ্ছা করলে প্রচলিত প্রথার পরিবর্তন করতে পারেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, ষষ্ঠত, সার্বভৌমিকতার অবস্থান শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। রাজতন্ত্রে রাজা, অভিজাততন্ত্রে অভিজাত পরিষদ এবং গণতন্ত্রে জনগণের হাতে আইন প্রণয়নের ক্ষমতা থাকে। তবে বোদা ব্যক্তিগতভাবে চরম রাজতন্ত্রের সমর্থক ছিলেন। এবারে তত্ত্বের গুরুত্ব দেখো, আধুনিক জাতীয় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন বোদার তত্ত্ব। চার্চ ও সাম্রাজ্যের প্রভাব থেকে রাষ্ট্রকে মুক্ত করে জাতীয় রাষ্ট্রকে স্বাধীন করে তোলে। তারপর দেখো, আইন প্রণয়নের একক ক্ষমতার ধারণা গৃহযুদ্ধের পরবর্তী ফ্রান্সে স্থিতি আনে।
তারপরে দেখো পরবর্তী চিন্তাবিদ যেমন থমাস হবস, জন লক প্রমুখের ওপর প্রভাব ফেলেন। হবসের লেভিয়াতান গ্রন্থে সার্বভৌমিকতার ক্ষমতার যে ধারণা দেখা যায় তার শিকড় বোদার তত্ত্বে নিহত। এবার সমালোচনা, এই তত্ত্বের সমালোচনা আছে দেখো। বোদা সার্বভৌমিকতাকে আইনের ঊর্ধ্বে স্থান দিয়েছে। এর ফলে তার তত্ত্ব একনায়কতন্ত্রকে উৎসাহিত করে এবং গণতান্ত্রিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দ্বিতীয়ত, জনগণের অধিকার ও স্বাধীনতার প্রশ্নকে তিনি উপেক্ষা করেছেন। সার্বভৌমিকতা কেবল রাষ্ট্রপ্রধানের হাতে ন্যস্ত হওয়ায় নাগরিকদের অংশগ্রহণ সীমিত হয়ে যায়। তারপর তৃতীয়ত, বাস্তবে সার্বভৌমিকতা কখনো একেবারে অবাধ নয়। আন্তর্জাতিক আইন, চুক্তি এবং বৈষয়িক রাজনৈতিক চাপ রাষ্ট্রের সার্বভৌমিক ক্ষমতাকে সীমাবদ্ধ করে। চতুর্থ, বোদার তত্ত্ব মূলত রাজতান্ত্রিক স্বার্থ রক্ষাকারী। গণতন্ত্র বা জনগণের সার্বভৌমিকতা যে ধারণা পরবর্তীকালে বিকশিত হয়েছে তার সঙ্গে তার চিন্তাভাবনা সামঞ্জস্যপূর্ণ নয়। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, সার্বিকভাবে বলা যায় বোদা আধুনিক সার্বভৌমিকতার তত্ত্বের জনক। তার সংজ্ঞা অনুযায়ী সার্বভৌমিকতা রাষ্ট্রের চরম, অবাধ এবং শাশ্বত ক্ষমতা। যদিও তার তত্ত্ব রাজতান্ত্রিক পক্ষপাত দ্বারা প্রভাবিত ছিল এবং গণতান্ত্রিক আদর্শের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়, তথাপি আধুনিক রাষ্ট্রের তাত্ত্বিক ভিত্তি নির্মাণে বোদার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক চিন্তার ইতিহাসে তার স্থান তাই চিরকালীনভাবে প্রতিষ্ঠিত। তারপরে দ্বিতীয় যে প্রশ্ন আজকে ক্লাসে আছে দেখো, সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদার চিন্তাভাবনা আলোচনা করো বা বোদিনের চিন্তাভাবনা। দেখো আজকে ক্লাসে এই যে দুটো প্রশ্ন আলোচনা করছি, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, এটুকু একদম 100% নিশ্চিত। অর্থাৎ বোদার সার্বভৌমিকতার তত্ত্ব, আরেকটা হচ্ছে সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদিনের চিন্তাভাবনা বা বোদার চিন্তাভাবনা। এই দুটো করলে একটা প্রশ্ন তোমরা কমন পাবে, বড় প্রশ্ন, একদম নিশ্চিত একদম। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি আলোচনা শুরু করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া যেমন সঙ্গে আছো থাকো, চ্যানেল ফলো করো, সেক্ষেত্রে 30% বা 40% ক্লাস তোমরা ফ্রিতে ইউটিউবে দেখতে পারবে। তবে সম্পূর্ণ ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা পেড ব্যাচে যুক্ত হতে পারো যাদের প্রয়োজন আছে। এমনিতে তোমাদের প্রত্যেকটা পেপারের আমি সাজেশান দিয়ে দিয়েছি, একদম ডিএসসিসি 9 থেকে শুরু করে ডিএসসিসি 12 পেপার পর্যন্ত 100% কমনযোগ্য সাজেশান তোমাদের আমি দিয়ে দিয়েছি। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তোমরা সাজেশানগুলো একটু দেখে নেবে। দেখো এখানেও ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করবে। ইন্ট্রোডাকশানটাই কেমনভাবে লেখা আছে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির তোমাদের লিখলে ভালো নম্বর তোমরা আশা করতে পারো। দেখো রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌমিকতার ধারণা আধুনিক জাতীয় রাষ্ট্র গঠনের এক মৌলিক ভিত্তি। মধ্যযুগের অবসানে ইউরোপে যখন ধর্মযুদ্ধ ও গৃহযুদ্ধ সমাজকে টালমাটাল করে তুলেছিল, তখন রাষ্ট্রের ঐক্য ও সংহতির প্রয়োজন তীব্র হয়ে ওঠে। আর এই প্রেক্ষাপটে ষোড়শ শতাব্দীর ফরাসি দার্শনিক ও আইনজ্ঞ যা বোধা তার রিপাবলিক বা স্টেট গ্রন্থে সার্বভৌমিকতার তত্ত্বের ব্যাখ্যা দেন। বোদার মতে সার্বভৌমিকতা হলো নাগরিক ও প্রজার ওপরে রাষ্ট্রের চরম ক্ষমতা, যা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে এই ধারণা স্বৈরতন্ত্রকে সমর্থন করতে পারে, তাই তিনি কিছু সীমাবদ্ধতার কথাও বলেছেন যা তার তত্ত্বকে বাস্তবমুখী করে তুলেছে। আগে বোদার সার্বভৌমিকতার তত্ত্বটা আমরা সংক্ষেপে জেনে নেব, তারপরে তার যে সীমাবদ্ধতা বা সমালোচনা সেটা আলোচনা করব। দেখো বোদার মতে সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের সর্বোচ্চ শাশ্বত অবাধ ক্ষমতা। এটি অন্য কারো কাছ থেকে প্রত্যাবৃত্ত নয়, অর্থাৎ ধার করা নয়, এবং আইন প্রণয়ন করার একমাত্র অধিকার সার্বভৌমের হাতেই নিহত। সার্বভৌম আইন তৈরি করবেন এবং ইচ্ছা করলে প্রচলিত প্রথা বদলাতে পারবেন। আইন প্রণয়ন প্রথা পরিবর্তন করতে পারে, কিন্তু প্রথা আইন প্রণয়ন করতে পারে না। তবে এই ক্ষমতা কোনো প্রকার আইনের অধীন নয়, কারণ সার্বভৌম নিজেই আইনের উৎস। রাজতন্ত্রে সার্বভৌম ক্ষমতা রাজার হাতে, অভিজাততন্ত্রে অভিজাত পরিষদের হাতে এবং গণতন্ত্রে জনগণের হাতে। বোদা নিজে ছিলেন চরম রাজতন্ত্রের সমর্থক। যদিও তিনি সার্বভৌমিকতার চূড়ান্ত শক্তির সমর্থন করেছেন, তবু তার প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছেন।
এবার দেখো সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোধার চিন্তা। এখানে কি বলা হচ্ছে দেখো বোধার চিন্তা আপনার মধ্যে সমালোচনার ক্ষেত্রে। প্রথমত কি ঐশ্বরিক ও স্বাভাবিক আইনের সীমাবদ্ধতা। বোধা বিশ্বাস করতেন যে সার্বভৌম ক্ষমতা ঈশ্বরের আইন এবং প্রাকৃতিক আইনের অধীন। যিনি ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি প্রকৃত রাজা, আর যিনি তা অমান্য করেন তিনি স্বৈরাচারী শাসক। তবে এখানে তিনি কোনো বাস্তব প্রয়োগযোগ্য ব্যবস্থা দেননি। স্বাভাবিক আইন ভঙ্গ করলে সার্বভৌমকে দায়ী করার কোনো উপায় তিনি রাখেননি। এই জন্য ঐতিহাসিক স্যাবাইন এটিকে বিভ্রান্তিমূলক বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত কি সাংবিধানিক আইনের সীমাবদ্ধতা। বোধা মনে করতেন সার্বভৌম শক্তি সংবিধানের আইনের ঊর্ধ্বে নয়। যেমন ফরাসি প্রজাতন্ত্রে উত্তরাধিকার সূত্রের নিয়ম পরিবর্তনের ক্ষমতা সার্বভৌমের নেই, এবং সার্বভৌম চাইলে সাম্রাজ্যের কোনো অংশকে আলাদা করতে পারে না। তবে এখানে অসঙ্গতি থেকে যায়, কারণ তিনি একদিকে সার্বভৌমকে আইনের উৎস বলেছেন, অন্যদিকে তাকে সাংবিধানিক আইনের অধীনে রেখেছেন। তৃতীয়ত হচ্ছে সম্পত্তির সীমাবদ্ধতা। বোধার মতে সার্বভৌম নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে পারে না। এস্টেটের অনুমতি ছাড়া কর ধার্য বা সম্পত্তি হরণ সার্বভৌমের পক্ষে সম্ভব নয়। তিনি বিশ্বাস করতেন কর ধার্য করা হলে সম্পত্তির ধ্বংস অনিবার্য এবং এর ফলে পরিবারের অস্তিত্ব বিপন্ন হয়। কিন্তু এখানে একটি দ্বন্দ্ব প্রকাশ পায়। যদিও সার্বভৌমিকতা সত্যিই চরম হয়, তবে নাগরিক সম্পত্তির ওপর হস্তক্ষেপের ক্ষমতা কেন থাকবে না? তারপরে কি বলা হচ্ছে চতুর্থ দেখো শপথের সীমাবদ্ধতা। বোধা মনে করতেন সার্বভৌম সিংহাসন আরোহণে যে শপথ গ্রহণ করে তা ভঙ্গ করা তার পক্ষে সম্ভব নয়। শপথ হলো চুক্তি, আর চুক্তি ভঙ্গ করা মানে হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার জন্য সার্বভৌমের উচিত শপথ পালন করা। এর মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কর্তৃত্বের নৈতিক দায়বদ্ধতার একটি উপাদান যুক্ত করেছেন। তারপর উপসংহারে কি লিখবে দেখো, সব মিলিয়ে দেখা যায় বোধার সার্বভৌমিকতার তত্ত্ব একদিকে রাষ্ট্রকে শক্তিশালী করার উপায় দিয়েছে, অন্যদিকে কিছু সীমাবদ্ধতা আরোপ করে তাকে স্বৈরতন্ত্র থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। যদিও তার তত্ত্বের অসঙ্গতি ছিল এবং সম্পত্তি মালিক শ্রেণীর স্বার্থরক্ষায় প্রবলভাবে প্রতিফলিত হয়েছে, তবুও তৎকালীন ফ্রান্সে শান্তি, ঐক্য এবং সংহতির জন্য তার চিন্তা ছিল যথেষ্ট কার্যকর। আধুনিক মানদণ্ডে বোধার সার্বভৌমিকতার সীমাবদ্ধতা ও প্রগতি বিরোধী মনে হতে পারে, কিন্তু তার যুগের প্রেক্ষিতে তার এক বাস্তবমুখী প্রচেষ্টা। এই প্রসঙ্গে ল্যাস্কি বলেছেন, বোধার সার্বভৌমিকতার তত্ত্ব হলো আইন সংলগ্ন সীমার ভেতরে আনুগত্যের ভিত্তি অনুসন্ধানের এক প্রচেষ্টা। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর।